পরিসংখ্যান নিয়ে কাজ করতে গেলে প্রায়শই আমাদের একাধিক দলের মধ্যে তুলনা করার দরকার পড়ে, তাই না? একদম। যেমন ধরুন, 3টে আলাদা স্কুল বা কলেজ, তাদের ছাত্রছাত্রীদের গড় নম্বর কি সত্যি আলাদা? বা হয়তো আমরা দেখছি বিভিন্ন ডায়েট প্ল্যান কোনটা ওজন কমাতে বেশি সাহায্য করছে। ঠিক। ডক্টর চিন্ময় পালের লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা এমনই একটা জরুরি স্ট্যাটিস্টিক্যাল টুল এফ স্কোর বা এফ স্ট্যাটিস্টিক নিয়ে একটু গভীরে যাব। বুঝবার চেষ্টা করব যে এটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর দেখুন, ব্যাপারটা শুধু গড় বা মিন দেখা নয়। অনেক সময় গড় কাছাকাছি হলেও একটা দলের মধ্যেকার ডেটার ছড়ানো ছিটানো ভাব, যেটাকে আমরা ভ্যারিয়েন্স বলি, হ্যাঁ, সেটা অন্য দলগুলোর থেকে অনেক বেশি বা কম হতে পারে। এফ স্কোর এখানেই কাজে আসে। এটা ওই গড় মানের পার্থক্যের সাথে সাথে দলগুলোর নিজেদের ভেতরের ভ্যারিয়েন্স আর দলগুলোর মধ্যকার ভ্যারিয়েন্স দুটোকেই হিসাবে নেয়। আচ্ছা, তার এটা একটা অনুপাত। ডক্টর পালের লেখাতেও হয়তো তেমনই বলা হয়েছে, দুটো ভ্যারিয়েন্সের ভাগফল। হ্যাঁ, সহজ করে বললে তাই। এফ স্কোরটা আসলে দেখে যে দলগুলোর মাঝে যে ভিন্নতা, বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স, আচ্ছা, সেটা দলগুলোর ভেতরের যে স্বাভাবিক ভিন্নতা, উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, সেটার তুলনায় কতটা বেশি। ও, বুঝতে পারছি। সূত্রটা যদি খুব সহজ করে ভাবি, এফ ইজ ইকুয়ালস টু দলগুলোর মধ্যকার ভিন্নতা ভাগ দলগুলোর ভেতরের ভিন্নতা। যদি দলগুলোর গড় সত্যি সত্যি আলাদা হয়, তাহলে এই এফ স্কোরটা সাধারণত বেশ বড় হয়, একের চেয়ে বেশ খানিকটা বড়। কারণ তখন ওপরের অংশটা, দলগুলোর মাঝের পার্থক্যটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক্স্যাক্টলি, সেটাই মুখ্য হয়। তার এফ স্কোরের মান দেখে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়, মান বড় হলে সম্ভবত গড়ে পার্থক্য আছে। অনেকটাই সেরকম। যদি এফ স্কোর 1-এর খুব কাছাকাছি বা তার কম হয়, তাহলে বুঝতে হবে দলগুলোর ভেতরের যে স্বাভাবিক ওঠানামা বা ভিন্নতা, সেটাই প্রধান। হ্যাঁ, সেটাই বেশি। গড়গুলোর মধ্যে তেমন উল্লেখযোগ্য ফার্ক নেই, কিন্তু এফ স্কোর যদি বেশ বড় হয়, তখন একটা ইঙ্গিত পাওয়া যায় যে অন্তত একটা দলের গড় অন্যদের থেকে আলাদা হওয়ার সম্ভাবনা বেশ জোরালো। কিন্তু এই সম্ভাবনা কতটা নিশ্চিত, সেটার জন্য তো পি ভ্যালু লাগে। ঠিক, শুধু এফ স্কোর দেখে লাফিয়ে সিদ্ধান্তে আসা যাবে না। এর সাথে একটা পি ভ্যালু থাকে, আর আমরা সাধারণত দেখি পি ভ্যালুটা 0.05-এর কম কিনা। হ্যাঁ, ওই 0.05 লেভেলটা তো খুব কমন। যদি পি ভ্যালু তার থেকে কম হয়, তখন আমরা বলি যে গড় মানের পার্থক্যটা পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। শুধু চান্স বা ভাগ্যে দিয়ে এর ব্যাখ্যা দেওয়াটা কঠিন। বেশ, ডক্টর পালের লেখা অনুযায়ী এর সবচেয়ে পরিচিত ব্যবহার তো অ্যানোভাতে, তাই না? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। একদম। যখন 3 বা তার বেশি দলের গড় তুলনা করার দরকার হয়, তখনই অ্যানোভা আর তার সাথে এফ টেস্ট চলে আসে। যেমন ওই যে ডায়েটের উদাহরণটা বলছিলেন। হ্যাঁ, ধরুন 3টে ডায়েট প্ল্যান, ডায়েট 1, ডায়েট 2, ডায়েট 3। দেখা হচ্ছে কোনটা ওজন কমাতে বেশি সাহায্য করে। অ্যানোভা চালালে আমরা একটা এফ স্কোর পাবো আর একটা পি ভ্যালু পাবো। আচ্ছা, যদি দেখি এফ স্কোরটা বেশ বড়, ধরুন 5.72, আর পি ভ্যালু খুব ছোট, যেমন 0.003, যেটা 0.05-এর অনেক কম। হ্যাঁ, তাহলে আমরা বেশ নিশ্চিতভাবে বলতে পারি যে ডায়েট প্ল্যানগুলোর মধ্যে ফলাফলে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। সবগুলো ডায়েট সমান কার্যকর নয়। কিন্তু এফ টেস্ট কি বলে দেয় কোনটা ভালো? না, এফ টেস্ট শুধু বলে যে অন্তত একটা দল অন্যদের থেকে আলাদা, একটা সামগ্রিক পার্থক্য আছে। কিন্তু ঠিক কোন কোন দলের মধ্যে পার্থক্যটা রয়েছে, ডায়েট 1 কি ডায়েট 2 থেকে ভালো নাকি ডায়েট 3, সেটা জানার জন্য আনোভার পর আরও কিছু টেস্ট করতে হয়। সেগুলোকে বলে পোস্ট হক টেস্টস। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। অ্যানোভা ছাড়াও তো রিগ্রেশন মডেলেও এর ব্যবহার আছে বললেন। হ্যাঁ, রিগ্রেশনেও এফ টেস্ট খুব গুরুত্বপূর্ণ। সেখানে এর কাজটা কি? সেখানেও কি গড় তুলনা করে? না, রিগ্রেশনে ভূমিকাটা একটু অন্যরকম। এখানে এফ স্কোর বা এফ টেস্ট পুরো মডেলটার সামগ্রিক সার্থকতা যাচাই করে। আপনার মডেলে যে স্বাধীন চলকগুলো বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, সেগুলো সব মিলিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফলাফলের কতটা ভিন্নতা ব্যাখ্যা করতে পারছে। এফ টেস্ট দেখে যে এই ব্যাখ্যাটা আদৌ তাৎপর্যপূর্ণ কিনা। ও, পুরো মডেলটা কাজের কিনা সেটা বোঝা যায়। হ্যাঁ, মোটের উপর মডেলটা ডেটাকে ব্যাখ্যা করতে পারছে কিনা। যদি এফ টেস্টের পি ভ্যালু খুব কম হয়, তার মডেলটা সিগনিফিক্যান্ট। এর হলো অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাব আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। এটা পুরো মডেলের ফিটনেস পরীক্ষা করে।
তাহলে এখানে একটা খুব জরুরি পার্থক্য মনে রাখতে হবে, যেটা ডক্টর পালের লেখাতেও জোর দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানের এফ স্ট্যাটিস্টিক আর মেশিন লার্নিংয়ের F1 স্কোর, এ দুটো কি এক? না না, একদমই না। এটা একটা খুব কমন কনফিউশন, অনেকেই গুলিয়ে ফেলেন। তাই তো। পরিসংখ্যানের এফ স্ট্যাটিস্টিক, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা ভ্যারিয়েন্সের অনুপাত। অ্যানোভা বা রিগ্রেশনে মডেল বা গ্রুপের তাৎপর্য দেখতে ব্যবহার হয়। আচ্ছা। আর মেশিন লার্নিংয়ের F1 স্কোর হল ক্লাসিফিকেশন মডেলের পারফরম্যান্স মাপার একটা মেট্রিক। এটা প্রেসিশন আর রিকল নামের দুটো অন্য মেট্রিকের একটা গড় বলতে পারেন। মানে দুটো সম্পূর্ণ আলাদা জগতের জিনিস। একদম। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস মাপে, ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়। এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, এই এফ টেস্ট ব্যবহার করার আগে কি কিছু জিনিস দেখে নিতে হয়? মানে কিছু শর্ত বা অনুমান থাকে তো? হ্যাঁ, কিছু অ্যাজাম্পশনস বা অনুমান আছে। এগুলো পূরণ না হলে এফ টেস্টের ফলাফল নির্ভরযোগ্য নাও হতে পারে। যেমন? প্রথমত, ধরে নেওয়া হয় প্রতিটা গ্রুপের ডেটা মোটামুটিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলে। মানে ডেটাগুলোয় একটা ঘন্টার মতো আকৃতিতে ছড়ানো। নর্মালিটি টেস্ট করে দেখতে হয় তাহলে? হ্যাঁ। দ্বিতীয়ত, গ্রুপগুলোর ভেতরের ভ্যারিয়েন্সগুলো মোটামুটি সমান হতে হবে। এটাকে বলে হোমোস্কেডাস্টিসিটি বা সমজাতীয়তা। আচ্ছা। আর তৃতীয়ত, ডেটা পয়েন্ট বা পর্যবেক্ষণগুলো স্বাধীন হতে হবে। মানে একটা ডেটা পয়েন্ট অন্যটার উপর নির্ভরশীল হওয়া চলবে না। এই অনুমানগুলো বেশ জরুরি মনে হচ্ছে। অবশ্যই। বাস্তবে সবসময় এগুলো নিখুঁতভাবে পূরণ হয় না, কিন্তু কতটা বিচ্যুতি গ্রহণযোগ্য সেটা দেখতে হয়। তাহলে আলোচনার একদম শেষে যদি আসি, আমরা বলতে পারি এফ স্ট্যাটিস্টিক একটা বেশ শক্তিশালী টুল, অবশ্যই। যা আমাদের একাধিক দলের গড় তুলনা করতে অ্যানোভাতে বা একটা রিগ্রেশন মডেল কতটা কাজের রিগ্রেশনে তা বুঝতে সাহায্য করে। আর এর মূলে রয়েছে ওই ভ্যারিয়েন্সের খেলা, মানে অনুপাত। একদম ঠিক। আর অবশ্যই মনে রাখতে হবে, এটা মেশিন লার্নিংয়ের F1 স্কোর নয়। একদম। আলোচনাটা এখানে শেষ করছি, তবে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। আমরা দেখলাম এফ টেস্ট কিছু অনুমানের ওপর নির্ভরশীল, যেমন নর্মালিটি বা সমান ভ্যারিয়েন্স। কিন্তু আমরা জানি বাস্তব দুনিয়ার ডেটা তো সব সময় এত নিখুঁত হয় না। প্রায়ই এই অনুমানগুলো কিছুটা হলেও লঙ্ঘিত হয়। সেক্ষেত্রে এফ স্কোরের ফলাফলের ওপর আমরা কতটা ভরসা রাখতে পারি? এই অনুমান লঙ্ঘিত হলে এর নির্ভরযোগ্যতা কতটা কমে যায়? এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে। খুব ভালো পয়েন্ট। এটা নিয়ে অবশ্যই আরও গভীরে ভাবা দরকার।